আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2025 এবং 26 সালের শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি সজীব হোসেন তোমাদের সাথে হাজির হয়েছি ভূগোল প্রথম পত্রের পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান এবং নিয়ামক অধ্যায় নিয়ে। আর তোমরা যারা এখন পর্যন্ত আমার ক্লাসে সংযুক্ত হয়েছো এবং যারা নতুন আমার ক্লাসে রয়েছো, তোমরা একটু কমেন্টে জানাও যে আমার কথা এবং সবকিছু ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। যারা নতুন ক্লাসে সংযুক্ত হয়েছো এবং আমরা যারা আগে ক্লাস করেছো তাদেরকে একটু অনুরোধ করব যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং আমার সমস্ত বিষয়গুলো ক্লিয়ার কিনা। আর তোমরা যারা যেখান থেকে আমার ক্লাসে সংযুক্ত হয়েছো, তোমাদের একটু পরিচয় জানাবো যে আসলে তোমরা বাংলাদেশের কোন কোন জায়গা থেকে আমার ক্লাস দিচ্ছ। আর আমি আজকে ক্লাস নিব তোমাদের ভূগোল প্রথম পত্রের পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান এবং নিয়ামক অধ্যায় নিয়ে। ওকে, তোমরা যদি সবকিছু ক্লিয়ার ভাবে শুনতে পাও তাহলে একটু কমেন্টে জানাও যে আসলে তোমরা আমার কথাগুলো শুনতে পাচ্ছ। আর তোমরা কে কে কোন ব্যাচের, তোমরা এইচএসসি 25 সালে দিবা নাকি তোমরা একদম 26 সালের পরীক্ষা দিবা, এই বিষয়ে তোমাদের একটু কমেন্টে জানতে চাচ্ছি যে আসলে সবকিছু ঠিক আছে কিনা এবং তোমাদের বর্তমান পড়াশোনার কি অবস্থা। ওকে, আমি তোমাদের মেসেজ আসলে দেখতে পাচ্ছি না, এজন্য হয়তোবা ক্লাসের রেসপন্সটা একটু পরে পাবা। তোমরা কি কমেন্ট করছো কিনা, যে কমেন্ট করলে আসলে বুঝতে পারতেছি যে আসলে তোমরা ক্লাসে আছো কিনা। ওকে, তাহলে এখন আমরা ক্লাসের যে মূল বিষয়টা আমাদের অধ্যায় যেটা নিয়েছি সেটা কি, জলবায়ুর উপাদান এবং নিয়ামক। তাহলে এই যে বর্তমান সময়ে আমরা দেখি যে আমাদের জলবায়ুর যে পরিবর্তনটা হচ্ছে, এই জলবায়ুর পরিবর্তনের জন্য কোন কোন উপাদানগুলো রয়েছে এবং এই জলবায়ুর পরিবর্তনের ক্ষেত্রে কোন কোন বিষয় আসলে আনুষঙ্গিক বিষয় হিসেবে কাজ করে, সেগুলো কিন্তু নিয়ামক হিসেবে কাজ করে। আর এই যে জলবায়ুর যে বিষয়গুলো যেটা আমরা বলছি, সেই জলবায়ুটা অ্যাকচুয়ালি কি, যে জলবায়ুটা আসলে আমাদের যে একটা বৃহৎ অঞ্চল জুড়ে কোন একটা নির্দিষ্ট দেশের জন্য না, সেটা হচ্ছে অঞ্চল হিসেবে কিন্তু জলবায়ুকে প্রকাশ করা হয়। জলবায়ু সবসময় অঞ্চল হিসেবে প্রকাশ করা হয়। আমরা যে একটা রাজনৈতিক দেশের কথা বলি, জলবায়ু কিন্তু সেটা ফ্লাপ করে না। জলবায়ু সাধারণত একটা বৃহৎ অঞ্চল জুড়ে জুড়ে কিন্তু হিসাব করা হয়। তাহলে কি, যে একটা বৃহৎ অঞ্চল জুড়ে যখন আবহাওয়ার যে সকল উপাদানগুলো রয়েছে
কি কি উপাদানগুলো রয়েছে? এই যে বায়ুর আর্দ্রতা, বায়ু প্রবাহ এবং এই যে বৃষ্টিপাত, এই যে পাঁচটা বায়ুর উপাদান রয়েছে, এই পাঁচটা উপাদানগুলোর সমষ্টি মিলে যখন আমরা কত বছরে, দেখো 30 থেকে 35 বছরের গড় একটা আবহাওয়াকে আমরা কি বলবো? জলবায়ু বলবো। তাহলে জলবায়ুটা কি? যে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে 30 থেকে 35 বছরের সেই স্থানের বায়ুর আবহাওয়া, তার তাপমাত্রা, তারপরে বায়ুর আর্দ্রতা, বৃষ্টিপাত কি রকম, এটার উপর ভিত্তি করে সেই স্থানের জলবায়ুকে নির্ধারণ করা হয়। এই জলবায়ুকে আমরা শীত প্রধান বলতে পারি, আবার গ্রীষ্ম প্রধান বলতে পারি, আবার কোথাও নাতিশীতোষ্ণ বলতে পারি। এইগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমরা এই জলবায়ুর অবস্থান কিন্তু নির্ণয় করতে পারি। তাহলে জলবায়ুর মধ্যে আবার আবহাওয়া সম্পর্কে আলোচনা করা হয়। আবহাওয়াটা হচ্ছে সাধারণত একটা একদিন অথবা এক সপ্তাহ, এই একদিন বা এক সপ্তাহের মধ্যে যে ধরনের আমাদের আবহাওয়াটা পরিবর্তন হয়, দেখো আজকে বৃষ্টি হচ্ছে, কালকে রোদ হচ্ছে, তাহলে এইগুলোর একটা গড় একটা পরিবেশ যখন আমরা আলোচনা করব এক সপ্তাহের মধ্যে, তখন সেটা আবহাওয়া। আর ওই একই আবহাওয়া ওই স্থানে 30 থেকে 35 বছর কিরকম ছিল তার গড় যখন আমরা হিসাব করব, তখন সেটাকে আমরা সেই স্থানের জলবায়ু কিন্তু আমরা বোঝাতে পারি। তাহলে এই জলবায়ুর এই বিষয়গুলো কি? গড়, মানে আবহাওয়ার গড় অবস্থাকে কিন্তু আমরা কি বলবো? জলবায়ু বলে থাকবো। এখন এই জলবায়ুর যে উপাদানগুলো রয়েছে, সেই উপাদানগুলোকে পাঁচটা উপায়ে বিভক্ত করা হয়। কয়টা উপায়ে বিভক্ত করা হয়? মানে পাঁচটা উপায় হচ্ছে জলবায়ুর উপাদানগুলো নিয়ে কিন্তু আলোচনা করে থাকি। তাহলে আমরা যে জলবায়ুর যে উপাদানের কথা বললাম, কয়টা উপাদান? পাঁচটা উপাদানের কথা বললাম। এই পাঁচটা উপাদান হচ্ছে জলবায়ুর প্রধান উপাদান। সেখানে কি কি থাকবে? তাপমাত্রা, মানে এক কথায় আমরা তাপমাত্রা বলতে কি বুঝি? যে এই যে পৃথিবী পৃষ্ঠে যে সূর্যের তাপমাত্রা পাচ্ছি, সূর্য যে প্রত্যেক দিন যে আমাদের পৃথিবীতে তাপ দিচ্ছে, এই তাপগুলোকে কি বলবো আমরা? তাপমাত্রা বলি। এখানে হচ্ছে বায়ুর তাপমাত্রা। এখন এই যে আমাদের পৃথিবী, এই পৃথিবীতে যে সূর্য একটা তাপ দিচ্ছে, তাই না? সূর্য তাপ দিচ্ছে, সূর্য তাপের এখানে কেন বায়ুর তাপমাত্রা বলা হচ্ছে? জলবায়ুর এই উপাদানগুলোকে কেন বায়ুর তাপমাত্রা বলা হচ্ছে? এর প্রধান কারণটা হচ্ছে এই যে সূর্য সূর্য যখন পৃথিবীকে যখন তাপ দিবে, তাপ দেওয়ার সময় পৃথিবী পৃষ্ঠে যে বায়ু রয়েছে, এখানে কি রয়েছে? বায়ু রয়েছে। এই বায়ুকে উত্তপ্ত করার ফলে এই বায়ু সূর্যের তাপের সাথে বায়ু তাপমাত্রার পরিবর্তন ঘটিয়ে পৃথিবীতে অধিক পরিমাণে তাপ বা অধিক শীত এগুলোকে প্রভাবিত করে থাকে। তাহলে এই যে বায়ুর উষ্ণতা বা বায়ু কি পরিমাণে শীতল রয়েছে, এইগুলোকে বোঝানোর জন্য আমরা কি বলি? বায়ুর তাপমাত্রা সম্পর্কে আলোচনা করি। আর এই বায়ুর তাপমাত্রা পৃথিবীতে এই যে জলবায়ু পরিবর্তনের জন্য কিন্তু কাজ করে। তারপরে 2 নম্বরে রয়েছে হচ্ছে বায়ুর চাপ। 2 নম্বরে কি রয়েছে? বায়ুর চাপ। মানেটা হচ্ছে এই যে পৃথিবীতে যে চারপাশে হচ্ছে বায়ু রয়েছে, এই বায়ুটা সবসময় কি করে? যে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে সবসময় প্রবাহিত হয়। বায়ুটা কোন দিকে প্রবাহিত হয়? উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। যে উচ্চচাপ এবং নিম্নচাপ বলতে কি বোঝায়, এইটা হচ্ছে আমাদের কিন্তু আগে বুঝতে হবে। যে উচ্চচাপ এবং নিম্নচাপ, উচ্চচাপ মানে হচ্ছে যেই স্থানে সূর্যের তাপ কম, সেই স্থানে বায়ুর ঘনত্বটা বেশি, সেই সেই অংশকে বলা হয় উচ্চচাপ অঞ্চল। মানে শীতল জলবায়ুকে আমরা উচ্চচাপ বলবো। আর যেই স্থানে সূর্যের তাপটা বেশি, সেই স্থানে যেই স্থানে সূর্যের তাপটা বেশি, সেই স্থানে বায়ুটা হালকা হয়ে যায়। আর বায়ু যখনই হালকা হয়ে যায়, ওই স্থানের আশেপাশে যে সকল ভারী বাতাস থাকে, বায়ু থাকে, সেইগুলো উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে কিন্তু এই বায়ুটা প্রবাহিত হয়।
তাহলে এই যে জলবায়ুর পরিবর্তনের জন্য যে উপাদানগুলো রয়েছে, এর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে বায়ুর চাপ। সেই বায়ুর চাপের প্রধান একটা অংশ উচ্চচাপ আর একটা হচ্ছে নিম্নচাপ। এই উচ্চচাপ থেকে বায়ু সবসময় নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়ে এখানে বায়ুর সামঞ্জস্যতা কিন্তু নির্দেশ করে। তাহলে এই জলবায়ুর উপাদানের মধ্যে দুইটা পয়েন্ট কিন্তু আমরা বুঝলাম। তারপরে কি রয়েছে যে বায়ুর আর্দ্রতা। একটা জলবায়ুর পরিবর্তনের জন্য যে আসলে বায়ুর যে আর্দ্রতাটা কিভাবে কাজ করে। বায়ুর আর্দ্রতাটা হচ্ছে একটা বায়ুতে কি পরিমাণে বাষ্প, জলীয় বাষ্প রয়েছে। একটা বায়ুতে কি পরিমাণে আমরা হচ্ছে বায়ুর আর্দ্রতা করতেছি, যে একটা বায়ুতে কি পরিমাণে জলীয় বাষ্প রয়েছে, মানে ধারণ করতে পারে, তাকে আমরা বলবো বায়ুর আর্দ্রতা। এখন বায়ুর আর্দ্রতাটা বলতে আসলে কিরকম আসলে আমরা বুঝতে পারি যে বায়ুর আর্দ্রতাটা কি। ধরো বায়ুর আর্দ্রতাটা হচ্ছে একটা গ্লাসে যে এই পরিমাণে পানি ধরতে পারে, তাই না? একটা গ্লাসে ধরো 1 পোয়া পর্যন্ত পানি এখানে ধরতে পারে। কিন্তু কোনো কোনো বায়ুতে ধরো এরকম যদি আমরা আলাদা আলাদা ভাবে বায়ুকে নির্ধারণ করি, কোনো কোনো বায়ুতে এই পরিমাণ জলীয় বাষ্প রয়েছে, আবার কোথাও এই পরিমাণে জলীয় বাষ্প রয়েছে। তাহলে এই যে এক এক জায়গায় এক এক রকম যে জলীয় বায়ু রয়েছে, এই বায়ুর অবস্থানগুলোকে কি বলা হয়? বায়ুর আর্দ্রতা। আর এই বায়ুর আর্দ্রতাটা হচ্ছে আবার দুইটা অংশে বিভক্ত করা হয়। একটা পরম আর্দ্রতা রয়েছে, আর একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা রয়েছে। এটা হচ্ছে একটা বায়ুতে যে পরিমাণে জলীয় বাষ্প ধারণ করতে পারে তার অনুপাত। ঠিক আছে? তাহলে এই সমস্ত বিষয়গুলোই কিন্তু আমরা বায়ুর আর্দ্রতাটা বলতে পারি। যখন বায়ুর আর্দ্রতাটা বেশি থাকবে, যেই স্থানে বায়ুর আর্দ্রতাটা বেশি থাকবে সেই স্থানে কিন্তু তোমার কাপড় কিন্তু কম শুকাবে। আর কম আর্দ্রতাপূর্ণ বায়ুতে সেই স্থানে কিন্তু এই যে আমাদের যে পোশাক আছে, এই পোশাক থেকে কাপড় থেকে কিন্তু অতি দ্রুত নিঃশেষ হয়ে যায় আর কি, মানে জলীয় বাষ্পগুলো। তাহলে 3 নম্বর গেল। 4 নম্বরটা হচ্ছে বায়ু প্রবাহ। 4 নম্বরটা কি? বায়ু প্রবাহ। বায়ু প্রবাহটা হচ্ছে বায়ু যে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে যে যায়, আনুভূমিক ভাবে যায়, এই যে চলাচল করে। বায়ুটা সবসময় কি হয়, যে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে যে বায়ু প্রবাহিত হচ্ছে, এর যে একটা প্রবাহের দিকটা, এটা কোন দিকে যাচ্ছে? এটা হচ্ছে তোমার উত্তর দিকে যাচ্ছে নাকি দক্ষিণ দিকে যাচ্ছে, বা বায়ুর যে গতি রয়েছে আমরা জানি, বিজ্ঞানী ফেরেল কিন্তু বলেছেন যে এটা উত্তর গোলার্ধ উত্তর দিকে এবং দক্ষিণ গোলার্ধ হচ্ছে দক্ষিণ গোলার্ধ। উত্তর গোলার্ধে যখন বায়ুটা থাকে তখন হচ্ছে ডান দিকে বেঁকে যায় বায়ুটা, বায়ু প্রবাহটা হয়। আবার যখন দক্ষিণ গোলার্ধের দিকে বায়ুতে যখন আমরা আলোচনা করবো তখন এই বাম দিকে বেঁকে যায়। তাহলে এই যে বায়ু চলাচলের একটা গতিবিধি, এটাকে কিন্তু আমরা কি বলবো? বায়ু প্রবাহের এই অংশটা কিন্তু বলি। এরপরে রয়েছে যে বাড়িপাত। এরপরে কি রয়েছে? জলীয় বায়ুর যে উপাদান রয়েছে, 5 নম্বর উপাদান, সেটা হচ্ছে বাড়িপাত। কোন বাড়িপাত বলতে কি বোঝায়? আরে এক কথায় যে আমরা বৃষ্টি দেখি, এই বৃষ্টিকে কিন্তু বাড়িপাত বলা হয় না। বাড়িপাতটা হচ্ছে একটা সামষ্টিক অর্থে ব্যবহার করা হয়। বাড়িপাতটা কি? এটা হচ্ছে একটা সামগ্রিক অর্থে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে বাড়িপাতটা। বাড়িপাত সাধারণত কিভাবে হয়ে থাকে, যে আমরা যে জলীয় বাষ্প দেখি, এই জলীয় বাষ্প মেঘ আকারে কিন্তু জমা হয়। মেঘ আকারে যখন জমা হয় এক কথায় কি বলা হয়? ঘনীভূত হয়। এই ঘনীভূত আবার কিভাবে হয় আমি যদি একটু দেখাই, যে আসলে কিভাবে আমরা পৃথিবীতে বৃষ্টিপাত পেয়ে থাকি বা মেঘগুলো হয়ে থাকে। এটা ধরো সমুদ্র যদি দেখাই এবং এর পাশে ধরো এরকম করে তোমার পাহাড় রয়েছে, এই একটা হচ্ছে ভূমিরূপ আর কি। এখানে পৃথিবীতে ধরো সূর্য এখানে কিরণ দিচ্ছে, সব জায়গায় দিচ্ছে, কিন্তু এই যে পৃথিবীতে আমরা জানি যে সমুদ্র, মহাসমুদ্র, সাগর, এখানে কিন্তু পানির পরিমাণটা বেশি। এগুলোর ফলে এই স্থানে যে সূর্যের যে পরিমাণে তাপ দেয়, সূর্যের তাপে এই মানে সমুদ্রে প্রায় 60 ফুট গভীরে কিন্তু সূর্যের তাপ দিতে পারে। তাহলে এইগুলোর ফলে এই স্থানে যে পানি রয়েছে এগুলো কি হয়, যে
বাষ্প আকারে কিন্তু ঊর্ধ্ব আকাশে চলে যায়। আর পৃথিবীর ঘূর্ণয়নের ফলে এই জলীয় বাষ্পগুলো কি হয়, আস্তে আস্তে বায়ু প্রবাহের মাধ্যমে যেতে থাকে। যেতে থাকার ফলে যে একত্রে যখন সবাই মিলিত হয়, মেঘ আকারে মিলিত হয়। আবার কোথাও কোথাও এরকম উঁচু পাহাড় রয়েছে, এই পাহাড়ের ফলে এখানে বাধা প্রাপ্ত হয়। বাধা, এই যে মেঘগুলো জমা হয়ে বাধা প্রাপ্ত হয়ে এগুলো ঘনীভূত হচ্ছে। ঘনীভূত হওয়ার ফলে ঠিক পাহাড়ের এই প্রতিবাদ ঢালে, কোথায়, পাহাড়ের প্রতিবাদ ঢালে কিন্তু এই যে অতিরিক্ত যে জলীয় বাষ্প জমা হবে, সেই সময় কিন্তু এইখানে এই বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাত হলে কি হয়, এখানে খালি এই মেঘগুলো ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা, এখানে কি হলো, বৃষ্টিপাত হচ্ছে পাহাড়ের প্রতিবাদ ঢালে। ঠিক অপোজিট সাইডে এখানে পাহাড়ের অনুবাদ ঢালে কিন্তু সে পরিমাণে বৃষ্টিপাত হয় না, এই জন্য ওটা বৃষ্টিছায়া অঞ্চল বলা হয়ে থাকে। এখন মেইন পয়েন্টটা হচ্ছে, আমরা বাড়িপাতের কথা বলছি। ঠিক জলবায়ু পরিবর্তনের জন্য শুধু বৃষ্টিপাত না, আমরা দেখি শিশির কণার কথা জানি, আমরা জানি কি তুষার কণার কথা জানি। এই যে শিশির কণা, তুষার কণা, বরফ কণা, এই যে কুজ্ঝটিকা, এইগুলো সবই কিন্তু এই বাড়িপাতের অন্তর্ভুক্ত। তাহলে জলবায়ু পরিবর্তনের যে উপাদানগুলো রয়েছে, পাঁচটা উপাদানের মধ্যে হচ্ছে বাড়িপাত রয়েছে। এই বাড়িপাতের মধ্যে বৃষ্টিপাত রয়েছে, শিশির কণা রয়েছে, বরফ কণা রয়েছে, কুজ্ঝটিকা রয়েছে, সমস্ত বিষয় মিলে কিন্তু বাড়িপাত আলোচনা করা হয়। তাহলে আমরা এত সময় পর্যন্ত দেখলাম যে জলবায়ুর যে উপাদানগুলো রয়েছে, পাঁচটা উপাদান, সেই পাঁচটা উপাদানগুলো সম্পর্কে কিন্তু আমরা জানলাম। এখন আমরা জানবো যে এই যে জলবায়ু যে পাঁচটা উপাদান রয়েছে, এই জলবায়ুর পাঁচটা উপাদানের জন্য আর কি কি আনুষঙ্গিক বিষয়গুলো রয়েছে, আর কি আনুষঙ্গিক বিষয়গুলো রয়েছে যেগুলো কোনো স্থানের জলবায়ু পরিবর্তনের ভূমিকা রাখে, যেগুলো কোনো স্থানের জলবায়ুর পরিবর্তনের জন্য ভূমিকা রাখে, সেইগুলো কিন্তু এখন আমরা দেখব। সেগুলোকে বলা হয় জলবায়ুর নিয়ামক। নিয়ামকটা হচ্ছে কোনো একটা অংশ, যেমন আমি হচ্ছে তোমার চট্টগ্রাম থেকে ঢাকা যাব, এই ঢাকা আমি কিভাবে যেতে পারি, আমি বিমান পথে যেতে পারি, স্থলপথে যেতে পারি। এই যে জ্বর একটা মাধ্যম, এই মাধ্যমগুলোকে আমরা নিয়ামক হিসেবে কিন্তু আলোচনা করে থাকি। তাহলে জলবায়ুর নিয়ামক গুলোর মধ্যে এই পয়েন্টগুলো দেখি কি কি রয়েছে। দেখো, অক্ষাংশ ও সূর্যরশ্মির পতন কোণ। তাহলে এই যে জলবায়ুর পরিবর্তনের প্রথম একটা কারণটা কি, অক্ষাংশ এবং এই যে সূর্য রশ্মির পতন কোণ, এগুলো হচ্ছে জলবায়ুর নিয়ামক হিসেবে কাজ করে। তাহলে এইটা কিরকম, দেখো, এটা হচ্ছে যদি সূর্য ধরি, এটা একটা আমরা চিত্র সহকারে দেখি, এটা হচ্ছে সূর্য আর এটা হচ্ছে পৃথিবী। এটা হচ্ছে সূর্য আর এটা হচ্ছে পৃথিবী। তাহলে পৃথিবীতে যদি আমি এইভাবে এটা নিরক্ষরেখা 0 ডিগ্রি এর মান এগুলোকে যদি দেখায়, তাহলে এই সূর্য যে লম্বভাবে যে কিরণ দিচ্ছে, তাই না, যদি লম্বভাবে কিরণের এই বিষয়টা দেখায়, তাহলে সরাসরি সূর্যটা কিভাবে পড়ছে, সূর্যটা সরাসরি এই স্থানে কিন্তু লম্বভাবে কিরণ দিচ্ছে, কিন্তু পৃথিবীর অপোজিট সাইডে কিন্তু সেই পরিমাণে কিরণ দিচ্ছে না। তাহলে এই যে সূর্য রশ্মির পতন কোণের অবস্থানের ফলে সূর্য এই স্থানে যে পরিমাণে কিরণ দিচ্ছে, অপোজিট সাইডে কিন্তু সেই একই পরিমাণে কিরণ দিতে পারছে না। এই কারণে কিন্তু এই স্থানে কিন্তু উষ্ণ হয়, এই স্থানে কিন্তু শীতল থাকবে। তাহলে এই যে সূর্য রশ্মির পতন কোণের ফলে এবং এই অক্ষাংশের অবস্থানের ফলে কিন্তু আমরা জলবায়ুর এই যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটা কিন্তু আমরা লক্ষ্য করতেছি। তারপরে কি, সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা। তাহলে এইবার জলবায়ু পরিবর্তনের আরেকটা পয়েন্ট হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে কোনো ভূমির উচ্চতা কি পরিমাণে আছে, এইগুলোর উপরে নির্ভর করে আমরা বলতে পারি যে সেই স্থানের জলবায়ুটা কেমন। এখন এই যে সূর্য, এই স্থানে যদি সমুদ্র থাকে, সমুদ্র থাকতে আমি যদি এই স্থানে যদি আমার পাহাড় দিই, ঠিক আছে, তাহলে দেখো যে কিভাবে পরিবর্তন হয়। সূর্য যদি এইভাবে কিরণ দেয়, তাহলে এই যে সমুদ্রের উপকূলে যে সকল অঞ্চল রয়েছে,
এই উপকূলীয় অঞ্চলে সূর্যের তাপের ফলে উপকূলীয় অঞ্চল কিন্তু উষ্ণ থাকবে। তাহলে এই যে উপকূলীয় সূর্যের তাপে সূর্য রশ্মি এই সমুদ্রে যে পরিমাণে তাপ দিবে, এর ফলে এই স্থানের জলবায়ুটা কি থাকবে? উষ্ণ থাকবে। এই স্থানের জলবায়ুটা উষ্ণ থাকবে। যদি এই সমুদ্রের পৃষ্ঠ থেকে কোনো স্থানের যদি আয়তন বা কোনো স্থানের অবস্থান যদি অনেক দূরে থাকে, সূর্যের তাপ এই স্থানের সে পরিমাণে পাবে না, তাহলে এই স্থানে তখন কি থাকবে? শীতল থাকবে। তাহলে এই যে আমাদের সমুদ্র পৃষ্ঠ, মানে এই যে সমুদ্র পৃষ্ঠ বলতে যে পরিমাণে পানি আছে, এর থেকে এই ভূমিটার কি পরিমাণে উচ্চতা রয়েছে, এইগুলোর উপরে ভিত্তি করে আমরা বলতে পারি যে এই যে সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতার ফলে ওই স্থানে সমুদ্রের ওই স্থানের জলবায়ুটা কিরকম সেগুলো আমরা বুঝতে পারি। সমুদ্রের পৃষ্ঠ হলে জলবায়ু সবসময় উষ্ণ থাকে, কারণ সূর্যের তাপটা বেশি থাকে এবং যত দূরে যাব সেই স্থানে তত শীতল হবে। তারপরে কি, জলবায়ুর নিয়ামকের আরেকটা অংশটা হচ্ছে পাহাড় পর্বতের অবস্থান। জলবায়ুর এই যে পরিবর্তনের যে নিয়ামক, এই নিয়ামকের আরেকটা পয়েন্ট হচ্ছে পাহাড় পর্বতের অবস্থান। তাহলে পাহাড় পর্বতের অবস্থানের ফলে কিভাবে জলবায়ুর নিয়ামক হিসেবে আমরা ধরতে পারি। তাহলে দেখো এই যে সমুদ্র, এই যে সমুদ্রের এই স্থানে যদি এখানে পাহাড় রয়েছে, এখন এদিকে কিন্তু স্থলভাগ যদি আমি বলি, তাহলে এই যে আমাদের বায়ু প্রবাহের ফলে সমুদ্রের এই পানিগুলো বা এগুলো যখন জলীয় বাষ্প হয়ে এই পাহাড়ে যখন বাধা প্রাপ্ত হবে, এই যে পাহাড় পর্বতের অবস্থানের ফলে, তাহলে এই স্থানে কিন্তু বৃষ্টিপাত হবে। তাহলে এই স্থানে বৃষ্টিপাত হলে, তাহলে সূর্যের তাপ যতই হোক না কেন, বৃষ্টিপাতের ফলে এই স্থানে কিন্তু তাপমাত্রা সহনশীল পর্যায়ে চলে আসছে। কিন্তু অপোজিট সাইডে এই সমুদ্রের পানি কিন্তু যেতে পারে না, মানে জলীয় বাষ্প যেতে পারে না, দেন এই স্থানে কিন্তু রুক্ষ রুক্ষ বা শুষ্ক জলবায়ু কিন্তু থাকবে। কিন্তু অপোজিট সাইডে কিন্তু নাতিশীতোষ্ণ বা স্বাভাবিক উষ্ণতা সম্পূর্ণ একটা অঞ্চল কিন্তু পাবো। তাহলে জলবায়ুর পরিবর্তনের জন্য দেখো এক একটা অবস্থান কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপরে কি, জল এবং স্থলভাগের অবস্থান। তাহলে এই যে জলবায়ুর নিয়ামকের আরেকটা পয়েন্ট হচ্ছে জলভাগ এবং স্থলভাগের অবস্থানের মধ্যে পার্থক্য রয়েছে। তাহলে এই যে দেখো, এই যে জলভাগের এই স্থানে সূর্যের যে তাপটা আসে, এই তাপটা কতটুকু পরিমাণ যায়? প্রায় 60 ফুট গভীরে কিন্তু তাপমাত্রাটা যেতে পারে। ঠিক এই যে স্থলভাগ, এখানে যদি স্থলভাগ থাকে, এই স্থলভাগে মাত্র 3 ফুট গভীরে এই তাপমাত্রা যেতে পারে। এখন এই স্থানে তখন দুপুর বেলা সেই স্থানে সূর্যের তাপ পানির গভীরে প্রায় 60 ফুট গভীরে যেতে পারে, কিন্তু স্থলভাগে কত ফুট গভীরে এই সূর্যের তাপ যেতে পারে? 3 ফুট। তাহলে এখন যখন রাত হয়ে আসলো, রাত হলে কি হয়, এই যে এখানে তাপমাত্রা আস্তে আস্তে শোষিত হবে না, তাপমাত্রা শোষণ হবে। ঠিক তাপমাত্রা শোষণ হতে হতে 60 ফুট গভীর থেকে তাপ আস্তে আস্তে শীতল হতে হতে মধ্যরাত পর্যন্ত চলে যায়, তখনও কিন্তু সমুদ্রের উপকূলে অনেক গরম আবহাওয়াটা থাকে। কিন্তু এই যে স্থলভাগের ক্ষেত্রে মাত্র 3 ফুট গভীরে সূর্যের তাপ আসার ফলে সন্ধ্যা লাগার সাথে সাথে এই তাপটা তখন বিকিরণ করে এই স্থানে তখন শীতল আবহাওয়াটা নিয়ে আসে। তাহলে এই যে জলভাগ এবং স্থলভাগের অবস্থানের উপরও ভিত্তি করে কিন্তু কোনো স্থানের জলবায়ুটা উষ্ণ থাকবে নাকি শীতল থাকবে, এই বিষয়টা আমরা লক্ষ্য করি। ঠিক আছে। তারপরে কি, সমুদ্র স্রোত। আমাদের এই জলবায়ুর নিয়ামক হিসেবে সমুদ্র স্রোত কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঠিক সমুদ্র স্রোত কিভাবে জলবায়ু পরিবর্তন করে, এইটা এখন একটু দেখি আমরা। যে এই যে আমাদের সমুদ্র, এইটা হচ্ছে আমাদের সমুদ্র, মনে করো কি এটা আটলান্টিক মহাসাগর বা ভারত মহাসাগর বা বঙ্গোপসাগর, যেই অংশগুলোই আমরা দেখি না কেন, এটা হচ্ছে সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত কি, এই যে আমরা যে গামলাতে করে যে পানি রেখে দিই, স্বাভাবিক একদম স্বাভাবিক থাকে না, কারণ সমুদ্র স্রোত কিভাবে সৃষ্টি হয় দেখবা, এভাবে ঢেউ থাকে। সমুদ্রের পানির মধ্যে কি থাকে? এভাবে ঢেউ থাকে। এই ঢেউটা কেন থাকে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন।
সমুদ্রের ঢেউটা কেন থাকে? আমরা জানি যে পৃথিবীতেও ঘুরছে, তাই না? পৃথিবীর পৃথিবী হচ্ছে সূর্যকে কেন্দ্র করে কিন্তু আবর্তন করতেছে। এই আবর্তন করার ফলে এই যে আবর্তন করার ফলে পৃথিবী পৃষ্ঠে যে পানিগুলো রয়েছে, আবর্তন করার ফলে পৃথিবী পৃষ্ঠে যে পানি রয়েছে, এই পানিগুলো মাধ্যাকর্ষণ শক্তি, মহাকর্ষ বল এইগুলোর ফলে পৃথিবীতে কিন্তু আসতে থাকে বা পৃথিবী থেকে ছিটকে যায় না। এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে এই যে পৃথিবী পৃষ্ঠে যে বায়ু প্রবাহ হয়, কি প্রবাহিত হয়? বায়ু প্রবাহিত হয়। বায়ুটা সবসময় কিভাবে প্রবাহিত হয়? উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু প্রবাহিত হয়। আরো কিভাবে প্রবাহিত হয়? সূর্যের তাপের মাধ্যমে বায়ুটা শীতল এবং বায়ুটা উষ্ণ কিন্তু হয়। এইগুলোর ফলে যখন বায়ু প্রবাহ হয়, বায়ু প্রবাহের ফলে এই সমুদ্রের পানিগুলো কি হয়? যে একটা চলন শক্তি সৃষ্টি হয়। এই জন্য আমরা দেখি যে সমুদ্রে দেখবো যে জোয়ার ভাটা হয়। কি হয়? জোয়ার ভাটা হয়। এই যে জোয়ার ভাটার ফলেও কিন্তু সমুদ্রের মধ্যে একটা সমুদ্র স্রোত সৃষ্টি হয়। এই যে সমুদ্র স্রোত সৃষ্টি হলে সূর্যের যে তাপ থাকে, সূর্যের তাপের ফলে সমুদ্র স্রোতের মাধ্যমে উষ্ণ স্রোত সেটা শীতল স্রোতের দিকে যখনই অগ্রসর হয়, তখনই কিন্তু এই সমুদ্রের পানির মধ্যে উষ্ণ স্রোত এবং শীতল স্রোত মিলে কিন্তু এই সমুদ্রের পানির আবহাওয়াটা কিন্তু পরিবর্তন করে দেয়। তাহলে এই যে সমুদ্র স্রোতের মাধ্যমেও কিন্তু আমরা দেখতে পাই যে যে আমরা যদি এটা যদি আটলান্টিক মহাসাগরের কথা বলি, তাহলে আটলান্টিক মহাসাগরে যে ইউরোপের যে অংশে ইংল্যান্ডের যে অংশ রয়েছে, ওই অংশে কিন্তু প্রায় বছরে 6 মাস কিন্তু বরফ থাকে। কিন্তু সমুদ্র স্রোতের ফলে এই যে অক্ষাংশ থেকে আমেরিকা কিন্তু ওই যে সমুদ্র স্রোতের মাধ্যমে এই যে মালবাহী জাহাজ কিন্তু এই যে ইংল্যান্ডে কিন্তু সরবরাহ করতে পারে একদম বরফ মুক্ত পরিবেশে। তাহলে এই যে বরফ মুক্ত রাখা বা মৎস্য শিকার করা, এইগুলো কিন্তু সবই সমুদ্র স্রোতের মাধ্যমে সৃষ্টি হয়ে থাকে। তারপরে উদ্ভিদের আচ্ছাদন। তাহলে এই যে উদ্ভিদের আচ্ছাদনের ফলেও কিন্তু আমাদের জলবায়ুটা পরিবর্তন হয়ে যায়। আমরা একটা বিষয় দেখি যে আমাদের আমাজন বন আছে। আমাজন বন আমরা জানি যে ব্রাজিলে রয়েছে। আমাজন বন রয়েছে। এই বনটা অনেক উচ্চতা। এখন যদি কোনো স্থানে, ধরো এই স্থানে যদি আমাদের গাছপালা থাকে, এই স্থানে যদি গাছ থাকে, আবার ঠিক এখানে ধরুন সমুদ্র, এখানে হচ্ছে কি মরুভূমি। এটা কি মরুভূমি, আর এখানে হচ্ছে গাছ রয়েছে, বাগান, বন, বন। তাহলে এই দুই জায়গায় যখনই সূর্যের তাপ আসবে, মরুভূমিতে কি হবে? যে বালু অতি পরিমাণে উত্তপ্ত হয়ে যাবে। এই জন্য গ্রীষ্মের সময় এই স্থানে কিন্তু দিনের বেলা বের হওয়া যায় না, সূর্যের তাপ অনেক বেশি থাকে। কিন্তু এই স্থানে যদি সূর্যের তাপটা পড়ে, তাহলে এই যে গাছের কারণে কিন্তু সূর্যের তাপটা অনেকটা শোষিত হয়ে যায়। এর ফলে নিচে কিন্তু এত বেশি পরিমাণে তাপ আসতে পারে না। তাহলে এইগুলোর ফলেও কিন্তু সেই স্থানের জলবায়ুটা পরিবর্তন হয়। তারপরে 7 নম্বর কি রয়েছে? পৃথিবীর ঘূর্ণায়ন। তাহলে এই যে জলবায়ুর নিয়ামক হিসেবে আমরা কি দেখতে পাচ্ছি? যে পৃথিবীর যে ঘূর্ণায়নটা রয়েছে, এই যে পৃথিবীর যে ঘূর্ণায়নটা রয়েছে, এই পৃথিবীর ঘূর্ণায়নের ফলেও কিন্তু জলবায়ুর পরিবর্তনটা ঘটছে। তাহলে পৃথিবী যে ঘুরতেছে, এটাকে আমরা বিশ্বাস করতে পারি? এই যে আমরা এখন পর্যন্ত ক্লাস নিচ্ছি, আমরা যে যেখানেই আছি, পৃথিবী কিন্তু সূর্যের চারিদিকে কিন্তু আবর্তন করছে। এই আবর্তনের ফলে আমরা কিন্তু দেখো ঋতু পরিবর্তন হচ্ছে, কারণ সূর্যের অবস্থান আমাদের থেকে ভিন্নতা হচ্ছে। এই সূর্যের অবস্থান আমাদের থেকে ভিন্ন হওয়ার ফলে আমাদের কিন্তু ঋতুগুলো পরিবর্তন হচ্ছে। গ্রীষ্ম থেকে শীত, শীত থেকে বসন্ত, এইভাবে আমরা ঋতুগুলোর পরিবর্তন লক্ষ্য করি। তাহলে আমরা এত সময় পর্যন্ত যে এই যে আমাদের জলবায়ু পরিবর্তন কিভাবে হচ্ছে, জলবায়ু পরিবর্তনের নিয়ামক গুলো কি কি উপাদানগুলো ছিল, সেই নিয়ামকের বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারলাম। আচ্ছা, তোমরা যারা ক্লাস করছো, আমার এই পয়েন্ট গুলো কি বুঝতে পারতেছো কিনা? যে আসলে তোমরা স্টুডেন্টও অনেক কম দেখতেছি। যে আমি যে ক্লাস গুলো নিচ্ছি বা আমি যে পয়েন্ট গুলো তোমাদেরকে বোঝাচ্ছি,
এইগুলো তোমরা বুঝতে পারছো কিনা? সালমান আহমেদ মুন্না ভাই অংশগ্রহণ করেছে। যে আমার এই পয়েন্টগুলো তোমরা বুঝতে পারছো কিনা, বা কোনো ধরনের অসুবিধা হচ্ছে কিনা, বা তোমাদের সামনের ক্লাসে কোন টপিক নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হয়, এইগুলো নিয়েও কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো। আসলে স্টুডেন্ট কম কিসের জন্য এটা আমি বুঝতে পারছি না। আসলে কি তোমরা হেমিস্টার কমপ্লিটে যে কাজ করছো কিনা, যে অনলাইনে? ঠিক আছে, তোমরা যারা কাজ করেছো তোমাদের জন্য সমবেদনা। কারণ হ্যামস্টার কমব্যাট তোমাদের আশানুরূপ ডলার দিবে না। না, ঠিক আছে, তোমরা যারা আমার ক্লাস করছো, যে আমি এত সময় পর্যন্ত যে অংশগুলো আলোচনা করলাম, যে তোমরা এই অংশগুলো বুঝেছো কিনা? ঠিক আছে, তোমরা যদি বুঝে থাকো, একটু আশা করি তোমাদের কমেন্টে তোমরা কয়েকজন মাত্র ক্লাসে রয়েছো। আহ, আশা করি তোমরা যারা ক্লাস করছো, যদি তোমাদের ক্লাস ভালো লাগে, আশা করি এইটা তোমরা ক্লাসটা শেয়ার করে দিবে। ঠিক আছে, ওকে, এখন আমরা পরবর্তী অংশটা একটু আলোচনা করি, যে পৃথিবীর তাপমণ্ডল বলয়। তাহলে এই যে পৃথিবীর তাপমণ্ডল বলয় বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, এগুলো এখন আমরা দেখব। পৃথিবীর তাপমণ্ডল বলয় বলতে আসলে কি বোঝায়? তাহলে এই যে পৃথিবীতে আমরা জলবায়ু পরিবর্তনের কথা দেখলাম, পৃথিবীতে আমরা জলবায়ু পরিবর্তনের যে নিয়ামক যে অংশগুলো রয়েছে, এই পয়েন্টগুলো দেখলাম। এখন আমরা দেখব যে পৃথিবীতে এই যে সারা পৃথিবী, এই যে গোল একটা পৃথিবী, এই পৃথিবীতে কয়টা অংশে বিভক্ত করা হয়, সেই পয়েন্টগুলো এখন আমরা দেখব। আমরা জানি যে পৃথিবীকে ঠিক এই যে উত্তর এবং দক্ষিণ, এই পৃথিবীকে উত্তর দক্ষিণ বরাবর দুইটা অংশে বিভক্ত করা হয়, যার একটা কাল্পনিক নামকরণ করা হয়েছে, সেটা হচ্ছে নিরক্ষরেখা। এর নামটা কি? নিরক্ষরেখা। আর এই নিরক্ষরেখাকে আমরা আরেকটা নাম ডাকি, সেটা হচ্ছে বিষুব রেখা। আর যার মানটা হচ্ছে 0 ডিগ্রি। নিরক্ষরেখা মানে কি, বা বিষুব রেখা মানে কি, যে পৃথিবীকে ঠিক সমান মানে দুইটা অংশে, উত্তর দক্ষিণে ঠিক সমান দুইটি অংশে বিভক্ত করা হয়েছে। এই দুইটা অংশে বিভক্ত করা হলে যে একদম মাঝ বরাবর যে অংশটা রয়েছে, সেই অংশকে আমরা বিষুব রেখা বা নিরক্ষরেখা বলে থাকি। ওকে, আবার পৃথিবীকে ঠিক এই যে পূর্ব পশ্চিমে আবার ঠিক মাঝ বরাবর অংশে যে বিভক্ত করা হয়, একে বলা হয় কি? দ্রাঘিমা রেখা। এটা কি বলা হয়? দ্রাঘিমা রেখা। তাহলে এই যে নিরক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা, এইগুলোর উপরে ভিত্তি করে আমরা পৃথিবীকে এই চার পাঁচটা অংশে কিন্তু বিভক্ত করতে পারি। পৃথিবীতে তাপমণ্ডলটা কিভাবে আসে, একটা বিষয় আমরা খেয়াল করি, যে এই যে পৃথিবীতে সূর্য কিভাবে কিরণ দিচ্ছে, আমাদের পৃথিবীতে সূর্য কিভাবে কিরণ দিচ্ছে, এই কিরণ দেওয়ার উপর ভিত্তি করে আমরা পৃথিবীকে মোট 5টা তাপ বলয়ে বিভক্ত করে থাকি। এই তাপ বলয়ের মধ্যে কিভাবে বিভক্ত করি সেটা দেখি। সূর্য এর কিরণ দেয়া তীর্যক রশ্মির উপরে নির্ভর করে আমরা এই 5টা অংশে বিভক্ত করি। পৃথিবীতে উষ্ণমণ্ডল বলা হয় কোথায়? যেই স্থানে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়, সেই অংশে যখন দিন রাত্রি সমান থাকে, সূর্যের তাপটা বেশি থাকে, সেগুলো কিন্তু আমরা উষ্ণমণ্ডল বলে থাকি। তাহলে এই যে নিরক্ষরেখার উত্তর দিকে 5 থেকে 10 ডিগ্রি অক্ষাংশ, আবার দক্ষিণ দিকে 5 থেকে 10 ডিগ্রি অক্ষাংশ। ঠিক এইভাবে যদি 5 থেকে 10 ডিগ্রি অক্ষাংশের এই অংশটুকু যদি আমরা কল্পনা করি, এই অংশ কিন্তু আমরা কি বলবো? উষ্ণমণ্ডল। আমি একটু নামকরণ কিভাবে, এখানে 5টা অংশ রয়েছে, আমি নামকরণটা হচ্ছে 1 2 করে করলাম, ঠিক আছে? তাহলে এই এক অংশের মধ্যে সূর্যের তাপটা সবচেয়ে বেশি, এই কারণে এই স্থানে সূর্যের তাপ বেশি থাকার ফলে এখানে সূর্য উষ্ণতা বেশি থাকার ফলে এটা হচ্ছে উষ্ণমণ্ডল নামকরণ করা হয়েছে। তাহলে এই যে পৃথিবীতে যে সকল অঞ্চল হচ্ছে 5 থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে যে দেশগুলো রয়েছে, এই দেশগুলোটা হচ্ছে আমরা উষ্ণমণ্ডলের মধ্যে অবস্থান করবে।
তারপরে কি দেখো, উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল এবং দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। এর মানেটা হচ্ছে পৃথিবীর তাপমাত্রা, এটা ধরো সূর্য, এই সূর্যটা যখন তাপ দিচ্ছে এই যে মাঝ বরাবরে, এখানে হচ্ছে উষ্ণমণ্ডল কাজ করবে। আবার ঠিক উত্তর দিকে যখন আমরা যাব, ঠিক তখন এই অঞ্চলে, আবার দক্ষিণ দিকে এই অংশে সূর্যের তাপটা কিন্তু তীব্রতার কারণে এত বেশি পরিমাণে শীত থাকবে না, আবার এত বেশি পরিমাণে সূর্যের তাপও কিন্তু পৌঁছায় না, কারণ এখানে বায়ু রয়েছে। বায়ু, পৃথিবীতে যে বায়ু রয়েছে, বায়ুতে বাধা পেয়ে সূর্যের তাপ কিন্তু এই অক্ষাংশের মধ্যে আসতে পারে না। এই জন্য এটাকে বলা হয় কি, যে উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল। 2 নম্বর পয়েন্ট, এইটা হচ্ছে তোমার 35 থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। ঠিক আছে, 35 থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কিন্তু এই অংশটা রয়েছে, এটাও কিন্তু 35 থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল রয়েছে। নাতিশীতোষ্ণ মণ্ডলটা হচ্ছে না শীত না গরম এই অঞ্চল। তারপরে উত্তর হিমমণ্ডল এবং দক্ষিণ হিমমণ্ডল। মানে উত্তর হিমমণ্ডল মানে এই যে একদম 90 ডিগ্রি অক্ষাংশে, যেই স্থানে সূর্যের তাপ পৌঁছায় না, বছরে প্রায় 6 মাস বরফ আবৃত থাকে, এই অঞ্চলকে উত্তর হিমমণ্ডল বলা হয়। এবং দক্ষিণ দিকে কি বলা হয়, সূর্যের তাপ পৌঁছায় না, এই জন্য এটাকে বলা হয় যে দক্ষিণ হিমমণ্ডল। তাহলে এই যে পৃথিবীতে সূর্যের তাপের উপর নির্ভর করে যে 5টা অংশে আমরা বিভক্ত করতে পারি, এই বিষয়গুলো এখন আমরা আলোচনা শেষ করলাম। এই যে পৃথিবীর তাপমণ্ডল যে 5 প্রকারে বিভক্ত করা হয়েছে, এগুলো কি তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে কিনা, বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারো। এখন আমরা দেখব যে এই যে পৃথিবীতে যে সূর্যের তাপ আমরা দেখছি, সূর্যের তাপের ফলে পৃথিবী পৃষ্ঠে যে বায়ু প্রবাহ রয়েছে, এই বায়ু প্রবাহটা আসলে কিভাবে বায়ু প্রবাহটা হচ্ছে, সেইগুলো এখন আমরা দেখব। যে আমাদের এই যে পৃথিবী, আমাদের এই যে পৃথিবী, এই পৃথিবীতে আসলে বায়ুর চাপটা কেমন, বা পৃথিবীতে বায়ু চাপটা কেমন, সেই পয়েন্টটা দেখি। যে বায়ুর চাপটা হচ্ছে পৃথিবীর যে কোনো একটা নির্দিষ্ট জায়গায়, আমরা যদি একটি ক্ষুদ্র ক্ষুদ্র 1 কিলোমিটারে যদি বিভক্ত করি, পৃথিবীর এই অংশগুলোকে যদি আমরা এই মানে কি অনুপূর্বর অংশে যদি ধরো বিভক্ত করি, তাহলে পৃথিবীর কোনো একটা নির্দিষ্ট জায়গায় প্রতি বর্গ কিলোমিটারে যে পরিমাণে বায়ুর চাপটা থাকে, যে পরিমাণে, দেখো প্রতি বর্গ কিলোমিটারে যে পরিমাণে আসলে বল প্রয়োগ করে একটা বায়ু, যে বায়ুটা রয়েছে, এই বায়ুটা যে বলটা প্রয়োগ করে, এই বল প্রয়োগ করার উপরে ভিত্তি করে সেই স্থানে কিন্তু আমরা বায়ু চাপ বলয় বলতে পারি। ধরো বায়ু চাপ বলয় বলতে পারি। ধরো আমরা পৃথিবীকে ধরো কি বললাম, ঠিক সমান, পৃথিবীকে উত্তর দক্ষিণ বরাবরে নিরক্ষরেখায় বিভক্ত করেছি, এই স্থানে সূর্যের তাপটা বেশি, তাই না? আবার ঠিক এই উত্তর দিকে 30 বা 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে সূর্যের তাপটা কিন্তু কম থাকে। তাহলে এই যে সূর্যের তাপের কম বেশি, এগুলোর ফলে এই স্থানে বায়ুর প্রবাহটা কিন্তু এর ওঠানামা করে। তাহলে বায়ুর প্রবাহ এর ওঠানামার উপরে ভিত্তি করে কিন্তু আমরা এই যে বায়ুর চাপের নির্ভরতা কিন্তু আমরা আলোচনা করতে পারি। বায়ুর চাপটা কি, যে আমরা জানি বায়ু সবসময় উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে যাবে। এটা কি নিরক্ষরেখা, উষ্ণ মানে উষ্ণমণ্ডল, তাই না? সূর্যের তাপটা বেশি, কিন্তু এই যে উত্তর দিকে একটা যে উত্তর উত্তর গোলার্ধ, উত্তর গোলার্ধে বায়ুটা কিভাবে প্রবাহিত হয়, আমরা বিজ্ঞানী ফেরেলের সম্পর্কে জানি যে তিনি বলেছেন উত্তর গোলার্ধে বায়ুটা সবসময় ডান দিকে বেঁকে আসে। সবসময় কোন দিকে বেঁকে আসে? ডান দিকে বেঁকে আসে। এইগুলোর ফলে কি বায়ু যে উচ্চ চাপ মানে কি শীতল বায়ু কি করবে, যে যেই স্থানে তোমার উষ্ণ বায়ু রয়েছে, নিম্নচাপ রয়েছে, সেইগুলো আসবে। তাহলে এই যে উত্তর দিকের বায়ুটা ডান দিকে এইভাবে কিন্তু এই নিরক্ষরেখার দিকে কিন্তু অগ্রসর হতে থাকবে।
তখন এই উচ্চচাপের বায়ুটা নিম্নচাপের বায়ুর দিকে কিন্তু প্রবাহিত হবে। তাহলে এই যে পৃথিবীতে সূর্যের তাপ এগুলোর ফলে এবং এই যে সূর্যের পৃথিবীর ঘূর্ণায়নের ফলে কিন্তু এই যে বায়ুর যে অংশ রয়েছে বায়ুর চলাচল এবং এই বায়ুর চলাচলের ফলে পৃথিবীর কোন জায়গায় কি পরিমাণে তোমার নিম্নচাপ হচ্ছে কি পরিমাণে উচ্চচাপ হচ্ছে এইগুলোর উপরে ভিত্তি করে আমরা পৃথিবীতে এই বায়ুচাপ বলয়গুলো আলোচনা করে থাকি। আর এই বায়ুচাপ বলয়কে সাধারণত দুইটা অংশে বিভক্ত করা হয়। কয়টা অংশে বিভক্ত করা হয়? দুইটা অংশে এই বায়ুচাপ বলয়কে বিভক্ত করা হয়। এর একটা অংশটা হচ্ছে নিম্নচাপ বলয়, আর একটা অংশটা হচ্ছে উচ্চচাপ বলয়। তাহলে এই যে উচ্চচাপ বলয় এবং নিম্নচাপ বলয়ের এই অংশগুলোকে এখন আমরা দেখি। তাহলে এই যে উচ্চচাপ বলয় এবং নিম্নচাপ বলয় আসলে কখন সৃষ্টি হয় এইগুলো এখন আমরা দেখি। এটা সাধারণত বায়ুর এই উচ্চচাপ নিম্নচাপ এইগুলো বায়ুর পৃথিবীতে যে সূর্যের তাপমাত্রা রয়েছে এই তাপমাত্রার উপর ভিত্তি করে কিন্তু হয়ে থাকে। তাহলে একটা জিনিস খেয়াল করো, পৃথিবীতে যেই স্থানের তাপমাত্রাটা বেশি সেই স্থানে কিন্তু বায়ুটা হালকা হয়ে যায়। আর বায়ু যখন হালকা হয়ে যায় সেটা কোথায় যায়? উত্তর দিকে উপরের দিকে চলে যায়। আর বায়ু যখনই হালকা হয় তখন সেই স্থানে বায়ুর চাপটা কিন্তু কমে যায়। আর এই অবস্থাকে আমরা কি বলবো? নিম্নচাপ বলবো। কিরকম? ধরো আমি যদি এখানে কোনো এই পাত্রে যদি কোনো কিছু আমি যদি তাপ দিই, এখানে হচ্ছে তাপ দিচ্ছি, ঠিক আছে? আমি যদি এই স্থানে তাপ প্রয়োগ করি তাহলে কি দেখবো যে এখানে যে পরিমাণে ধরো পানি থাক দুধ থাক বা যে কোনো তরল পদার্থ এখানে থাক না কেন, সূর্যের তাপ যখন এই স্থানে আমরা দিব, এই তাপ আমরা নিচে দিব, তখন কি হয়? আস্তে আস্তে এই স্থানে উত্তপ্ত হয় এবং এখানে গতিশীল পরিবেশ সৃষ্টি হয় এবং এখানে একটা গতিশক্তির সৃষ্টি করে, চলন পরিচালন প্রক্রিয়ায় গতিশীল পরিবেশ সৃষ্টি করে। এগুলোর ফলে যখন তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায় তখন এই তরলটা বায়বীয় অবস্থায় কিন্তু পরিণত হয়। বায়বীয় অবস্থায় পরিবর্তন হলে এর অণুটা তখন কি হয়? ভেঙে ভেঙে পাতলা হয়ে যায় এবং বায়বীয় অবস্থায় হলে তারা ঊর্ধ্ব আকাশের দিকে চলে যায়। তাহলে এখানে যে পরিমাণে ঘনত্ব ছিল সেই ঘনত্বটা কমে গেল। ঠিক এইভাবে ঘনত্ব যখনই কমে যাবে এর আয়তনটা বেড়ে যাবে। ঠিক একই সূত্রটা হচ্ছে পৃথিবীর যেই জায়গায় সূর্যের তাপটা বেশি সেই জায়গায় তোমার বায়ুর ঘনত্বটা কমে যাবে, বায়ুর আয়তনটা বেড়ে যাবে। সূর্যের তাপটা যেখানে বেশি সেই জায়গায় বায়ুর আয়তনটা বেড়ে যাবে, ঘনত্বটা কমে যাবে এবং সেই জায়গায় নিম্নচাপ বিরাজ করবে। তাহলে নিম্নচাপের যে বিষয়টা আমরা বুঝতে পারলাম। আর নিম্নচাপ হলে সেই স্থানে কিন্তু বায়ুটা ফাঁকা হয়ে যায়, বায়ুটা কি হয়ে যায়? ফাঁকা হয়ে যায়। আর ফাঁকা হয়ে গেলে যে আশেপাশের যে শীতল বায়ু রয়েছে, আশেপাশের যে শীতল বায়ু রয়েছে এই শীতল বায়ু সেই যে শীতল বায়ুটা সেই যে মানে নিম্নচাপ অঞ্চলের জায়গাটা কিন্তু দখল করে। সেই নিম্নচাপের জায়গায় অঞ্চলটা যখনই দখল করবে, মানে কিসের জন্য দখল করবে? বায়ু সবসময় কি করতে চায় যে কোনো স্থান ফাঁকা থাকে না, বায়ু কখনো কোনো স্থান ফাঁকা থাকে না, সবসময় কিন্তু এর সাম্য অবস্থাটা বিরাজ করবে। যেই স্থানে নিম্নচাপ থাকবে ঠিক সেই স্থানে উচ্চচাপের বায়ুটা এসে সে স্থানটা দখল করে নিবে। এটা হচ্ছে বায়ুর ধর্ম। তার ফলে এই যে বায়ুর নিম্নচাপটা কি এটাকে আমরা বুঝতে পারলাম। এবার আমরা দেখবো যে বায়ুর উচ্চচাপ বলয় কি। বায়ুর উচ্চচাপ বলয় বলতে কি বোঝায়? বায়ুর উচ্চচাপ বলয়টা আসলে হচ্ছে যেই স্থানে তাপমাত্রা কম, সূর্যের তাপমাত্রাটা কম, সেই স্থানে বায়ু কিন্তু শীতল থাকে। আর শীতল জিনিস সবসময় কি হয়? একটা বস্তু আরেকটা বস্তুর সাথে লেপ্টে থাকতে চায়। তাহলে যেই স্থানে সূর্যের তাপমাত্রা কম বা কোনো কিছুর তাপমাত্রাটা কম সেই স্থানে বায়ুটা শীতল থাকে এবং এই শীতল বায়ু যখনই সুযোগ পায় কোনো হালকা বায়ুর দিকে
অগ্রসর হতে থাকে। আর এই শীতল বায়ুকে আমরা এক কথায় উচ্চচাপ বলয় হিসেবে আখ্যায়িত করে থাকি। আর এই যে উচ্চচাপ বলয়ের বায়ুগুলো সবসময় শীতল বায়ু, উচ্চচাপ বলয়ের বায়ুগুলো সবসময় উষ্ণ বায়ু মানে নিম্নচাপ বলয়ের দিকে বায়ুটা প্রবাহিত হয়ে থাকে। আমাদের যে বাংলাদেশে যে আমরা দেখি যে বর্ষাকালে কি হয়, মৌসুমী বায়ুর কথা দেখি, তাই না? মৌসুমী বায়ুর কথা বলি, এই যে বর্ষাকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে, কোন দিকে? দক্ষিণ পশ্চিম দিক থেকে, মানে বঙ্গোপসাগর থেকে বায়ুটা কিন্তু কি হয়, উত্তর পূর্ব দিকে কিন্তু প্রবাহিত হয়। এর কারণটা হচ্ছে এই যে বর্ষাকালে এই সময় সূর্যটা কিন্তু বঙ্গোপসাগরের উত্তর দিকে অবস্থান করে, মানে বঙ্গোপসাগরের এই জলভাগটা কিন্তু উষ্ণ থাকে। কেন উষ্ণ থাকে? কারণ সেই সময় সূর্যের উত্তরায়ণ ঘটে, কারণ সূর্যের উত্তরায়ণ ঘটলে সেই সময় কিন্তু এই যে বঙ্গোপসাগরের উষ্ণ জলবায়ু বাংলাদেশের এই যে দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়। আবার যখন আমরা যদি অন্য সময় দেখি যে বাংলাদেশে আবার উত্তর পূর্ব দিক থেকে আর দক্ষিণ পূর্ব দিকেও কিন্তু বায়ুটা প্রবাহিত হয়। এর প্রধান কারণটা হচ্ছে এই যে সূর্য তাপের ফলে এই যে সূর্যের বায়ুর উচ্চচাপ নিম্নচাপ এগুলোর তারতম্যের কারণে কিন্তু আমরা বাংলাদেশে কিন্তু এই যে উচ্চচাপ নিম্নচাপ বলয়ের বিষয়গুলো দেখি। তবে আরেকটা পয়েন্ট রয়েছে, আমরা দেখি যে বর্ষাকালে বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। বর্ষাকালে কি হয়, বাংলাদেশে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হয়ে থাকে। কেন বৃষ্টিপাত হয়ে থাকে এইটা একটু আমরা দেখি। যে দেখো, এটা একটা প্রশ্ন না, দেখো যখন বর্ষাকাল আসে তখন বাংলাদেশে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। এর প্রধান কারণ কি? কারণ বৃষ্টিপাত হবে তখনই যখন বায়ুর আর্দ্রতাটা বেশি থাকে, মানে বায়ুতে যে পরিমাণে জলীয় বাষ্প ধারণ করতে পারে, যদি জলীয় বাষ্প বেশি পরিমাণে ধারণ করতে পারে তাহলে সেই স্থানে কিন্তু তোমার বাতাসের জলীয় বাষ্প যত বেশি থাকবে তত কিন্তু তোমার আর্দ্রতাটা কিন্তু তোমার বেশি থাকবে। আর জলীয় বাষ্পটা কম থাকলে আর্দ্রতাটাও কিন্তু কম থাকে। আর এই যে যখন বঙ্গোপসাগরে দেখো মৌসুমী বায়ুটা প্রবাহিত হয়, বঙ্গোপসাগরে যখন মৌসুমী যে বায়ু প্রবাহিত হয় তখন ওই সূর্য তাপের ফলে বঙ্গোপসাগর থেকে ওই পানি জলীয় বাষ্প হয়ে বাংলাদেশের উপর দিয়ে কিন্তু যায়। তাহলে ওই যে সূর্যের তাপের ফলে বঙ্গোপসাগর থেকে এই জলীয় বাষ্প বাংলাদেশের উপর দিয়ে যখন যাবে তখন প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প ধারণ করে নিয়ে আসে। আর জলীয় বাষ্প যখনই নিয়ে আসবে তখনই কিন্তু এটা আস্তে আস্তে বাংলাদেশের উত্তর দিকে আসতে থাকলে এবারে তার তাপমাত্রা কমতে থাকবে, জলীয় বাষ্পটা আস্তে আস্তে বাংলাদেশের উপরে মেঘ আকারে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাবে। তাহলে এইগুলো হচ্ছে বর্ষাকালের সময় আমরা মৌসুমী বায়ু প্রবাহের মাধ্যমে বঙ্গোপসাগরের পানি বাংলাদেশে কিন্তু আমরা সারা বর্ষাকাল ধরে কিন্তু বৃষ্টিপাত হিসেবে কিন্তু পেয়ে থাকি। ঠিক এই বিষয়গুলো আমরা বুঝলাম। এবং তার পরের পয়েন্ট রয়েছে, পৃথিবীতে 7টি চাপ বলয় রয়েছে। পৃথিবীতে কয়টি চাপ বলয় রয়েছে? 7টি চাপ বলয় রয়েছে পৃথিবীতে। যে আমাদের যে তাপ বলয়, যে তাপমণ্ডলের কথা বললাম, এই তাপমণ্ডল 5টি তাপমণ্ডল এবং এই যে বায়ু প্রবাহের ফলে যে উচ্চচাপ নিম্নচাপ এগুলোর সমন্বয়ে কিন্তু পৃথিবীতে মোট 7টি চাপ বলয়ে কিন্তু বিভক্ত করা হয়েছে। এই 7টি চাপ বলয়ের মধ্যে প্রথমটা কি? নিরক্ষীয় নিম্নচাপ বলয়, মানে কি সূর্যের তাপের ফলে কিন্তু এর নামকরণ করা হয়েছে। আসলে এখন তো সময়ও কম, আর তোমরা আসলে ক্লাসেও এত বেশি নাই, হয়তোবা তোমরা অন্য কোনো কারণে ক্লাসে নাই। আর ভূগোল ক্লাস অ্যাকচুয়ালি এত করা লাগে না, জাস্ট আমাদের পড়ালেখা প্রচার প্রচারণা সহ আমাদের ক্লাস, যে প্রত্যেকটা সাবজেক্ট ক্লাস হয় এই জন্যই আসলে ভূগোল ক্লাসগুলো নেওয়া। তোমাদের যাদের ভূগোল ক্লাস দরকার অবশ্যই তোমরা তারা করছো। আসলে দীর্ঘদিন ক্লাস না নেওয়ার কারণে হয়তোবা তোমরা এই বিষয়গুলো জানছো না। আমাদের মনাস স্যারও দেখছে ক্লাসটা। ওকে, যাই হোক, আমরা পৃথিবীতে যে 7টি চাপ বলয় রয়েছে এইগুলো আলোচনা করতে গেলে তো আরো একটু সময় লাগবে, তবে আমি একটু সংক্ষেপে
এই পৃথিবীতে যে 7টি চাপ বলয় রয়েছে, এই 7টি চাপ বলয় গুলো তোমাদের দেখায় দিয়ে কিন্তু আজকের ক্লাসটা শেষ করে দিব। তাহলে এই যে 7টি যে চাপ বলয় রয়েছে, আমি একটু যদি চিত্র আমি একটু দেখাই। ঠিক এই যে পৃথিবীতে এই যে প্রথমে নিরক্ষরেখা, এই নিরক্ষরেখাকে কি বলা হয়, যে নিরক্ষীয় নিম্নচাপ বলা হয়। ঠিক এখানে নিম্নচাপ বলার কারণ কি, আমরা এই পয়েন্ট একটু দেখাই। নিরক্ষীয় নিম্নচাপ বলয় কেন করা হয়, এখানে 5 থেকে 10 ডিগ্রি অক্ষাংশে। তাহলে এই যে 5 থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে নিরক্ষীয় নিম্নচাপ বলয় কেন বলা হচ্ছে, এর প্রধান কারণটা হচ্ছে এইখানে সূর্যের তাপটা বেশি, আর সূর্যের তাপমাত্রা যেখানে বেশি থাকবে সেই স্থানে তোমার বায়ুটা হালকা থাকবে। এই বায়ুটা হালকা থাকলে বায়ুর আয়তনটা বেড়ে যাবে, ঘনত্বটা কমে যাবে, এই স্থানে নিম্নচাপ কাজ করবে, এবং উত্তর এবং দক্ষিণ থেকে যে উচ্চচাপ বায়ু রয়েছে সেগুলো এই স্থানটা দখল করবে। এই অংশটা। তারপরে উপক্রান্তীয় উচ্চচাপ বলয়, 2 নাম্বার উপক্রান্তীয় তোমার উচ্চচাপ বলয় কর্কটীয়, মানে উত্তর দিকে যে 23.5 ডিগ্রি অক্ষাংশ রয়েছে, কি 23.5 ডিগ্রি অক্ষাংশ রয়েছে, এই অক্ষাংশকে বলা হয় কর্কটীয় রেখা। এই কর্কটীয় রেখাকে কি বলা হয়, মানে উত্তর দিকে আছে কর্কটীয় বলয়, আর দক্ষিণ দিকে 23.5 ডিগ্রি দক্ষিণকে মকরীয় বলয় বলা হয়ে থাকে, উপক্রান্তীয়। এটা 3 নম্বর। আর 4 নম্বর হচ্ছে মেরুবৃত্তীয় নিম্নচাপ বলয়, সেটা 60 থেকে 65 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, সেটা কি 5 নম্বর। দক্ষিণ দিকেও ঠিক 60 থেকে 65 ডিগ্রির মধ্যে এই তোমার এই মেরুবৃত্তীয় নিম্নচাপ বলয় রয়েছে। আর তারপরে 6 নম্বরটা তোমার এই মেরুদেশীয় উচ্চচাপ বলয়, সুমেরু তো উত্তর দিকে, আর মেরুদেশীয় উচ্চচাপ বলয় কুমেরু। এটা 7 নম্বর। এই উচ্চ মানে বায়ুচাপ বলয় বিভক্ত করা হচ্ছে 7টি। আসলে এখন এই ক্লাসের লাস্ট পর্যায়ে তো এত বড় একটা টপিক শেষ করা যাবে না। যদি তোমাদের এই টপিক সম্পর্কে ক্লাস লাগে, আমরা আগামী ক্লাসে এই যে পৃথিবীতে যে 7টি চাপ বলয় রয়েছে, এই 7টি চাপ বলয় নিয়ে কিন্তু আগামী ক্লাসে আলোচনা করব। আর সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমাদের যদি গুগল ক্লাসের প্রয়োজন অবশ্যই আমাদের অফিসের নাম্বারে যোগাযোগ করবে। আমরা অবশ্যই লাইভ ক্লাসের অংশ হিসেবে থাকবো। আর তোমরা যে কয়েকজন এত সময় পর্যন্ত আমার ক্লাস দেখেছো, শুনেছো, যদি কিছুটা পরিমাণ হলেও যদি তোমাদের জ্ঞানের প্রবৃদ্ধিটা বৃদ্ধি পায়, আশা করি তোমরা এই ক্লাসটা শেয়ার করে তোমাদের বন্ধু বান্ধবের মাধ্যমে জানিয়ে দিবা। আর কোনো কিছু যদি ক্লাসের প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে জানাবে। আমরা অবশ্যই গুগল ক্লাস নিয়ে আরো বেশি বেশি ক্লাস নিয়ে তোমাদের সাথে হাজির হবো। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থেকো, পড়ালেখার সাথে থেকো। আজকের ক্লাস এখানে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।